ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস 8-এর কোষে দেখি 18 চ্যাপ্টার। এটা পেজ নম্বরটা হচ্ছে 180। এই অধ্যায়ের নাম হচ্ছে লেখচিত্র, যেটাকে ইংরেজিতে বলা হয় গ্রাফ। গ্রাফ বা লেখচিত্র আমরা করব কোষে দেখি 18 অঙ্ক। তো এখানে তোমাদেরকে আমি করাবো 1-এর দাগের, 2-এর দাগের, 3-এর দাগের, আর এদিকের পাতায় 4-এর দাগের আর 5-এর দাগের। এই 5টা অঙ্ক তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাবো। এই অঙ্ক শুরু করার আগে লেখচিত্র সম্পর্কিত যে বিষয়গুলো তোমাদের জানা দরকার সেগুলো আগে আমি একটু বলে নিই, তারপর আমি মূল অঙ্কে চলে আসব। দেখো, এটা একটা আমি সাদা পাতা নিয়েছি। এই সাদা পাতাটা কি? এটা হচ্ছে একটা সমতল, তাই তো? এবার তোমরা জানো যে এই সমতল হচ্ছে অসংখ্য বিন্দু দ্বারা তৈরি, মানে অসংখ্য বিন্দু রয়েছে। এইবার তুমি ধরো এই জায়গায় একটা বিন্দু নিলে, একটা বিন্দু নিয়ে নিলে, তো এই বিন্দুটা তোমাকে যদি বলে যে এই বিন্দুটার অবস্থান কোথায়, এই বিন্দুটা কোথায় অবস্থিত, তুমি কি বলবে? তুমি কিভাবে এর বর্ণনা দেবে? যে খাতার উপরে অবস্থিত, খাতার যে সমতল তাতে অবস্থিত? কিন্তু সেটা বললে কি একটা পার্টিকুলার জায়গা বোঝাবে? খাতার মধ্যে তো এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, তাই তো? তো এর একদম সঠিক অবস্থানটা কোথায় সেটা বোঝাবার জন্য আমাকে একটা জিনিস কল্পনা করতে হবে। কি কল্পনা করতে হবে? দুটো লাইন কল্পনা করতে হবে। যেমন ধরো, তোমাদের স্কুলে যখন প্রতিযোগিতা হয়, খেলার যে প্রতিযোগিতা, 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, 300 মিটার দৌড়, তোমাকে কি বলে দেয় যাও 100 মিটার দৌড় দৌড়াও, এরকম বলে দেয়? তাহলে বলে না, ওরকম বলে না। কিন্তু তোমাকে কি করে, একটা নির্দিষ্ট লাইনে দাঁড় করায়, তাই না? যেসব প্রতিযোগিতা আছে, ধরো এই লাইনটা যদি আমি ব্যবহার করি, এই লাইনে সবাইকে দাঁড় করাবে। এই লাইন থেকে 100 মিটার দূরে পর্যন্ত তোমাদেরকে ছুটতে হবে। ধরো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 100 মিটার, এখান থেকে তোমাদেরকে এই পর্যন্ত ছুটতে হবে, তাই তো? তার মানে 100 মিটার দূরত্বটা কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু করে 100 মিটার, তাই না? সেই রকম এখানেও যে এই বিন্দুটার অবস্থান কোনো একটা জায়গা থেকে কত দূরে অবস্থিত সেটা আমাকে বোঝাতে হবে। খাতার মধ্যে কোনো একটা জায়গা আমি কল্পনা করে নেব, সেই জায়গা থেকে আমার, বা কোনো একটা বিন্দু কল্পনা করে নেব, ঠিক আছে? কোনো একটা বিন্দু কল্পনা করে নেব, সেই বিন্দু থেকে এই এ বিন্দুটার অবস্থান বার করব। তাহলে সেটা করার জন্য কি করব? আমি এরকম দুটো এই রকম ভাবে উল্লম্ব রেখা বলা হয় এটাকে। আমি উল্লম্ব রেখা বরাবর একটা নিলাম, উল্লম্বভাবে একটা রেখা নিয়ে নিলাম, আর অনুভূমিকভাবে একটা রেখা নিলাম। বোঝা গেল? এটা হচ্ছে অনুভূমিক রেখা, এটা হচ্ছে উল্লম্ব রেখা। দুটো স্ট্রেট লাইন আমি টানলাম, এবং এরা যে বিন্দুতে ছেদ করলো সেটাকে আমি নাম দিলাম ও, এবং এটাকে বলা হচ্ছে মূল বিন্দু। এই মূল বিন্দু থেকে আমি এ বিন্দুর অবস্থানটা নির্ণয় করব, ঠিক আছে? এখন দেখো, মজার ব্যাপার আছে। তাহলে আমি তো বলতে পারি যে আমি শুধু যদি ও বিন্দুটা নিতাম, তাহলে ও বিন্দু থেকে এর অবস্থান আমি বলে দিতে পারতাম। তাহলে এই দুটো লাইন নিলাম কেন? তারও কারণ আছে। দেখো, আমি যদি এখান থেকে ধরো এটা 7.5 হলো, তাহলে মানে এ বিন্দুর অবস্থানটা হচ্ছে ও বিন্দু থেকে 7.5 দূরে। আমি এটা বললে কি এই বিন্দুটা বোঝাবে? না। তার কারণ হচ্ছে, দেখো, আমি 7.5 যদি নিই, আমি এখান থেকেও তো এইখানেও নিতে পারি 7.5, আমি তো এখানেও নিতে পারি, দেখো এখানেও নিতে পারি 7.5, এইখানেও নিতে পারি 7.5। তার মানে শুধুমাত্র ও বিন্দু থেকে আমি কিন্তু এটা বলতে পারছি না। তাহলে কি ব্যাপার আছে বলে নিই আগে। এই রেখা দুটো কি টানলাম? এই রেখা দুটো এমনভাবে টানা হলো যাতে এরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, এবং এটার একটা নাম দেওয়া রয়েছে। এই নামটা হচ্ছে এক্স অক্ষ।
এগুলোকে তীর চিহ্ন দিয়ে দিই, ঠিক আছে, কারণ রেখাগুলোকে আরো বাড়ানো যাবে। এবং এইটার নাম দিয়ে দিচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষ, এইটার নাম দিয়ে দিচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে। এটা এই দিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে এক্স ড্যাশ নিলাম, এটা এদিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে ওয়াই ড্যাশ, ঠিক আছে। তাহলে ও বিন্দু থেকে যখন এদিকে যাচ্ছে ও এক্স অক্ষ, ও বিন্দু থেকে ও এক্স ড্যাশ ওটা হচ্ছে বাঁ দিকে, আবার ও থেকে উপর দিকে হলো ও ওয়াই অক্ষ, আর নিচের দিকে হলো ও ওয়াই ড্যাশ। বোঝা গেল? এবার এই যে আমি এই লাইনটাকে সমান দূরত্বে এরকম ভাবে ভাগ করব, সমান দূরত্বে অবস্থিত, ঠিক আছে। বোঝা গেল? আর এদিকেও আমি এইভাবে ভাগ করে নিলাম, ঠিক আছে। এবার আমার এ বিন্দুতে যাবার একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে প্রথম আমি এক্স অক্ষ বরাবর হাঁটবো, হেঁটে তারপরে ওয়াই অক্ষ বরাবর বা ওয়াই অক্ষের সমান্তরাল ভাবে। তার মানে এই বিন্দুতে আমার যেতে গেলে কিভাবে যেতে হবে, প্রথম ও বিন্দু থেকে স্টার্ট করে এখান দিয়ে গিয়ে আমি এক্স অক্ষ বরাবর গিয়ে এই পর্যন্ত এলাম। এবার এসে আমার ওয়াই অক্ষের সমান্তরাল ভাবে হাঁটতে হবে। তার মানে এখান থেকে এই পর্যন্ত আসার পরে এইখানে এই পর্যন্ত আসার পরে এই জায়গায় এলো। তার মানে এখান থেকে এদিকে গেলাম, তারপরে এদিকে গেলাম। হাঁটার নিয়মটা হচ্ছে প্রথম এক্স অক্ষ বরাবর হাঁটতে হবে, তারপরে ওয়াই অক্ষের সমান্তরাল বরাবর বা ওয়াই অক্ষ বরাবর হাঁটতে হবে। তাহলে এই বিন্দুতে যেতে গেলে আমার এক্স অক্ষ বরাবর কত ঘর গেলাম দেখো, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, 9 ঘর, 10 ঘর, 11, 12, 13, 14, 15, 16। তাহলে এই পর্যন্ত এলাম 16। আর ওয়াই ঘর কতটা গেলাম, মানে এইটা হচ্ছে ওয়াই ঘর। তাহলে এইখানে দেখো, এইখানে কোন ঘর পর্যন্ত হলো, এইটা। তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তার মানে এই ঘরটা হচ্ছে 12। তার মানে এইটার যে অবস্থানটা আমি নেবো, প্রথমে এক্স এর মানটা লিখবো কমা দিয়ে, তারপরে ওয়াই এর মানটা অর্থাৎ 12 লিখবো। মানে প্রথমটা হচ্ছে এক্স এর মান, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর মান, এবং এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা হবে। এটাকে বলা হচ্ছে স্থানাঙ্ক, অর্থাৎ কোনো বিন্দুর অবস্থানকে বলা হয় সেই বিন্দু স্থানাঙ্ক। অর্থাৎ এক্স এর মান 16, ওয়াই এর মান 12। তার মানে 16 ঘর এলাম এক্স অক্ষ বরাবর, 12 ঘর এলাম ওয়াই অক্ষের সমান্তরাল বরাবর। তুমি এই 16, 12 এটাকে আর অন্য কোনো জায়গায় তুমি করতে পারবে না। তুমি 16, 12 যেভাবেই মাপ নাও, তোমাকে এই জায়গাতেই আসতে হবে। তার মানে এই পয়েন্টটাকে তোমার নির্দিষ্ট করে দিল। বোঝা গেল? ঠিক আছে। এইবার একটা একটু আমি ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছি, মানে ক্লাস 6-এ আমরা কি করেছিলাম, সংখ্যা রেখার সাহায্যে যোগ বিয়োগ করেছিলাম। তো সংখ্যা রেখায় আমরা কি করেছিলাম, এরকম জাস্ট একটা রেখা টেনেছিলাম, মধ্যিখানে আমরা কি 0 নিচ্ছিলাম। এবার এই দিকে আমরা কি নিচ্ছিলাম, +1, +2, +3, এইভাবে যাচ্ছিলাম। আর এদিকে -1, -2, -3। ঠিক সেম জিনিস, এটা হচ্ছে ও হচ্ছে মূল বিন্দু। তাহলে ও বিন্দু থেকে যত এক্স অক্ষ বরাবর ডান দিকে যাব সব ধনাত্মক মান নেবো, আর এদিক থেকে যখন বাঁ দিকে যাব তখন ঋণাত্মক মান নেবো। একইভাবে ওয়াই অক্ষ বরাবর যখন উপর দিকে উঠবো তখন ধনাত্মক মান, যখন নিচের দিকে নামবো তখন হচ্ছে ঋণাত্মক। তার মানে এটা ধনাত্মক এক্স অক্ষ, এটা ঋণাত্মক এক্স অক্ষ, এটা ধনাত্মক ওয়াই অক্ষ, এটা হচ্ছে ঋণাত্মক ওয়াই অক্ষ। আর এই যে দুটো সরলরেখা এই সমতলটাকে 4টে ভাগ করলো, এটাকে বলে হচ্ছে প্রথম পাদ, ফার্স্ট কোয়াড্র্যান্ট। এটাকে হচ্ছে সেকেন্ড পাদ, মানে দ্বিতীয় পাদ। এটা হচ্ছে তৃতীয় পাদ, আর এটা হচ্ছে চতুর্থ পাদ। ঠিক আছে। তাহলে প্রথম পাদে অবস্থিত যে কোনো বিন্দুতে আমি যাই, কি করতে হবে, এক্স অক্ষ বরাবর আগে হাঁটবো, হেঁটে ওয়াই অক্ষ বরাবর যাব। তার মানে আমার পজিটিভ এক্স অক্ষ যাচ্ছি, পজিটিভ ওয়াই অক্ষ যাচ্ছি। তার মানে প্রথম পাদের উপরে যত পয়েন্ট আসবে সব কিন্তু প্লাস প্লাস আসবে, অর্থাৎ এক্স এর মানও প্লাস এবং ওয়াই এর মানও প্লাস। ঠিক আছে। এই প্রথম পাদটা নিয়েই কিন্তু আমাদের যে
ক্লাস 8-এর কোষে দেখি 18 যে অঙ্ক আছে সমস্তটাই কিন্তু এই পাদের মধ্যে রয়েছে। যত আমরা উঁচু ক্লাসে উঠব তত আমরা এই পুরোটাকে কভার করবো আস্তে আস্তে, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। তাই আমি এটার মধ্যে বিশ্লেষণে গেলাম না, অর্থাৎ নেগেটিভ ব্যাপারে গেলাম না। আমি এখানে দুটি পজিটিভ, অর্থাৎ এক্স এর মান পজিটিভ এবং ওয়াই এর মান পজিটিভ, তাহলে আমি প্রথম পাদের মধ্যে সীমাবদ্ধ রাখলাম। ঠিক আছে, একইভাবে ধরো এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্টের অবস্থান তুমি কিভাবে নির্ণয় করবে? তাহলে প্রথম এখান থেকে আমি একটা লম্ব টানলাম এর উপরে, তাহলে 1 2 3 4 5 হলো, আর এদিকেও দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে এটা হচ্ছে 5 6 বিন্দু। এক্স এর মান 5, ওয়াই এর মান 6, বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু বিন্দুর অবস্থান নির্ণয় করতে হবে। এবার ধর তোমার একটা বলে দিল 7 9, এরকম একটা যদি বলে, তাহলে 1 2 3 4 5 6 7, এইখানে 7 এলো। এবার 9 যেতে গেলে দেখো, আমি এটাকে ডিনোট করে রাখছি, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এইখানে আর এইখানে, তার মানে এই জায়গায় পয়েন্টটা আসবে। ঠিক আছে, এই জায়গায়, তাহলে এটা হচ্ছে 7 9 পয়েন্ট। ঠিক আছে, এটা এবার আমরা যখন গ্রাফ খাতায় করব, গ্রাফ খাতায় করলে কিন্তু আমাদের এটা করতে সুবিধা হবে, কারণ ওখানে ছোট ছোট ঘর কাটা রয়েছে। ঠিক আছে, এই হলো আমার একটা লেখচিত্রের সামগ্রিক যে চিত্র সেটা। আর একটা জিনিস বলা হয় না, এই যে অরিজিন যেখান থেকে শুরু করা হচ্ছে, মূলবিন্দু, মূলবিন্দুতে এক্স এর মানও 0 আর ওয়াই এর মানও 0, অর্থাৎ ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0। আর এক্স এর যে স্থানাঙ্ক এটাকে বলা হচ্ছে ভুজ, ভুজ বলা হয়। আর ওয়াই যে স্থানাঙ্ক সেটাকে বলা হচ্ছে কোটি। ঠিক আছে, মোটামুটি কোষে দিকে 18 অঙ্ক করতে গেলে এই তথ্যটা তোমাদের সামনে যদি মানে ক্লিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু কোষে দিকে 18 অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এবার আমরা চলে আসছি কোষে দিকে 18 একের দাগের অঙ্কে। দেখো একের দাগের অঙ্ক কি বলছেন, এখানে একটা গ্রাফ দেওয়া রয়েছে, গ্রাফের মধ্যে কিছু পয়েন্ট দেওয়া রয়েছে। দেখো নামকরণ করা রয়েছে, এ বি সি ডি এফ জি, বিভিন্ন নামকরণ করা রয়েছে। তো একের দাগের একের অঙ্কটা কি বলছে, বলছে পাশে 6 কাগজে উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্র, এই যে ছোট ছোট যে বর্গক্ষেত্র এগুলোকে বলা হচ্ছে ক্ষুদ্রতম বর্গক্ষেত্র। তাহলে এই ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে দুটি বাহুর দৈর্ঘ্য 1 একক, দুটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক নিয়ে বিন্দুগুলো দেখি এবং তাদের স্থানাঙ্কগুলো লিখি। দুটি বাহুর দৈর্ঘ্যকে এরা বলছে 1 একক। এই যে এখান থেকে এইটা এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত নিচ্ছে উভয় অক্ষ বরাবর, মানে দুটো বাহুকে নিচ্ছে এরা 1 একক হিসাবে ডিনোট করছে। তাহলে দুটি বাহুর দৈর্ঘ্য 1 একক নিয়ে বিন্দুগুলো দেখি এবং তাদের স্থানাঙ্ক লিখি। তাহলে এইখানে দেখো এই যে দুটো করে ঘর, দুটো করে ঘরকে 1 একক নিতে বলেছে। ঠিক আছে, তো তাহলে এইখানে যে বিভিন্ন বিন্দুগুলো রয়েছে সেই বিন্দুগুলো স্থানাঙ্ক নির্ণয় করব। তো প্রথমে দেখো এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে, তাহলে দেখো এ বিন্দুটা লক্ষ্য করো এক্স অক্ষের উপরে অবস্থিত, এক্স অক্ষের উপরে অবস্থিত, ওয়াই এর মানটা কিন্তু 0 হয়, তাই না? তার কারণ দেখো এক্স এর মান তো এইখানে দেখো এক ঘর, মানে দুটো, একটা দুটো তিনটে চারটে, চারটে মানে কত নেবে, দুই একক, কারণ চারটে বাহু মানে হচ্ছে 2 একক, এখানে বলে দিয়েছে দুটো বাহু মানে 1 একক। তাহলে এক্স এর মান হচ্ছে 2, এক্স এর মান 2, ওয়াই এর মান কত হবে, কারণ ওয়াই এর মানটা যদি কিছু হতো তাহলে এটা উপর দিকে উঠতো, যেহেতু উঠছে না তাই ওয়াই এর মানটা এখানে 0ই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এক্স অক্ষের উপরে 0 ওয়াই এর মান, আবার ওয়াই অক্ষের উপর যখন হবে তখন কিন্তু এক্স এর মানটা 0। তাহলে একের দাগের এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে, তাহলে এটা দেখো এটা হচ্ছে 4 ঘর আসছে, 4 ঘর মানে 2 ঘর নেবো, 2 0, তাহলে এটা হয়ে গেল 2 0। এরপরে কি করবো, বি বিন্দু স্থানাঙ্ক। দেখো বি বিন্দু কত হবে, দেখো এখান থেকে এই পর্যন্ত 5 5 10, দেখো আমাদের গোনার সুবিধার জন্য এরা কিন্তু 10 ঘর ছাড়া ছাড়া দেখো মোটা মোটা দাগ আছে,
আর 5 ঘর ছাড়া ছাড়া দেখো একটু মাঝারি মানের দাগ রয়েছে, তাই না, যাতে আমরা সহজে বুঝতে পেরে যাই যে বারবার গোনা সেটা না করলেও চলে যাবে। তো এখান থেকে এই পর্যন্ত যেতে গেলে তাহলে 10 ঘর, 10 ঘর মানে দেখো 2 দিয়ে ভাগ করব, কারণ বর্গক্ষেত্রে দুটি বাহুর দৈর্ঘ্য 1 একক নিতে বলেছে। তাহলে এক্স এর মানটা কত হচ্ছে, 2 5 10, তার মানে 5। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, বি বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাচ্ছে 5, আর ওয়াই এর মানটা তো এখানে 0 হয়ে যাচ্ছে, কারণ যেহেতু উপর দিকে উঠছে না, ওয়াই এর মানটা তাহলে 0, তাহলে 50। এবার আমি কোনটা বার করব, সি ডি ই, এই তিনটে বার করি। দেখো আগে এটা একটু লিখে নিই। দেখো সি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক আর ই বিন্দুর স্থানাঙ্ক, এই, ঠিক আছে। এই দেখো সি বিন্দু স্থানাঙ্ক, দেখো সি বিন্দু স্থানাঙ্ক আমার কি নিয়ম, কি এক্স অক্ষ বরাবর হাঁটতে হবে, তারপর ওয়াই অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ সমান্তরাল। তো আমি দেখছি এক্স এখানে যেতে গেলে আমি আর এক্স অক্ষ বরাবর এদিকে যেতে পারছি না, তাই আমার এই জায়গা থেকে ওয়াই এর দিকে স্টার্ট করতে হবে, উপর দিকে স্টার্ট করতে হবে। তাহলে এক্স এর মানটা 0 আর ওয়াই এর মানটা দেখো এখানে কত হচ্ছে, দেখো 5 6 7 8, 8 পর্যন্ত আসছে, তার মানে 4 দুগুণে 8, 4। ওয়াই এর মান তাহলে হচ্ছে 4, অর্থাৎ ওয়াই এর মানটা হচ্ছে 4 আর এক্স এর মান কত হচ্ছে 0, তাহলে 0 4। ডি এরটা কি হচ্ছে, দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 10 1 2 12, 12 মানে 6, 2 6 12, তাহলে 6 হচ্ছে আর এক্স এর মান হয়ে গেল 0। একইভাবে এইটা দেখো 15, এই যে 5 10 15, 15টাকে 16 গোনার সহজ পদ্ধতি, ঠিক আছে। 16 মানে 2 8 16, তাহলে 8 হয়ে যাচ্ছে আর এইখানে হচ্ছে 0, বোঝা গেল। তাহলে এইটা হচ্ছে একের দাগের একের অঙ্কগুলো। তাহলে স্থানাঙ্কগুলো না এখনো বাকি আছে, এখনো তোমার এইগুলো করতে হবে। দেখো এফ, এবার এফ জি এইচ, এফ বিন্দু স্থানাঙ্ক, জি বিন্দু স্থানাঙ্ক আর হচ্ছে এইচ বিন্দু স্থানাঙ্ক, ঠিক আছে। এফ বিন্দু স্থানাঙ্ক কি হবে, দেখো এফ এ এইখানে যেতে গেলে এখান থেকে আগে এই পর্যন্ত আসতে হবে, তারপর উপর দিকে উঠবে। তাহলে এই পর্যন্ত আসতে এক্স এর মান কত হচ্ছে, দেখো 5 6 7 8, তার মানে এক্স এর মান 4 হচ্ছে, আর ওয়াই এর মান দেখো 1 2 3 4, মানে 4 ঘর মানে হচ্ছে 2 2 হচ্ছে, তার মানে এক্স এর মান 4 হলো আর ওয়াই এর মান 2 হলো, 4 2। আবার জিটা দেখো এখানে 5 5 10 11 12 13 14, মানে এক্স এর মান এলো 7 আর ওয়াই এর মান দেখো ওই একই হবে 2, যেহেতু 4 ঘর, এগুলো একই সমান্তরালে রয়েছে, মানে ওয়াই এর মানটা সব 2 হচ্ছে। আবার এটার ক্ষেত্রে দেখো এখানে 10 10 20, 20 হচ্ছে, 20 মানে কত 10 হবে, আর এক্স এর মানটা কত হচ্ছে, সরি ওয়াই এর মানটা হয়ে যাচ্ছে 2 আর এক্স এর মানটা কত হচ্ছে 10, তাহলে 10 2 হয়ে গেল, 10 2, বোঝা গেল। এরপরে এইচ আই, আই বিন্দু স্থানাঙ্ক, জে বিন্দু স্থানাঙ্ক, আই জে আর কে বিন্দু স্থানাঙ্ক। এই আই জে, আই বিন্দু দেখো এখান থেকে এখানে গিয়ে এখানে যাচ্ছে, তার মানে 1 ঘর 2 ঘর, মানে 4 ঘর আসছে, মানে 2 হলো, এক্স এর মান 2 হলো, আর ওয়াই এর মান দেখো এখানে 6 ঘর পর্যন্ত, এই যে 5 আর 1 6, 6 মানে 3, সব হাফ করে দেবো যেহেতু দুটো ঘর মানে একটা বলেছে। এইখানে আসতে গেলে যে বিন্দুতে দেখো, যে বিন্দুতে এইখানে আসতে হবে, তার মানে 4 আর 2 6, 6 মানে হচ্ছে 3 হবে, আর এখানে দেখো 6 আর 2 8, 8 মানে হচ্ছে 4 হবে। একইভাবে এইটা দেখো 6 5 6 7 8, 8 মানে হচ্ছে 4 হবে, আর এই দিকে হচ্ছে দেখো 10 আছে, 10 মানে হচ্ছে 5 হবে। তাহলে আমার কিন্তু একের দাগের যেগুলো বলেছে যে প্রত্যেকটা বিন্দু স্থানাঙ্ক কিন্তু বার করতে বলেছে, আমি করে দিলাম। এরপরে 2 দাগের কি বলছে, বিন্দুগুলির মধ্যে কোন বা কোন কোন 3টি বিন্দু সমরেখ দেখি। সমরেখ মানে একই সরলরেখায় অবস্থিত কোন কোন বিন্দু 3টে। এখানে দেখো এফ জি এইচ, এই 3টে বিন্দু একই সরলরেখায় অবস্থিত, এটা সমরেখ। আবার দেখো আই জে কে, এটা এই সরলরেখায় অবস্থিত, এটাও সমরেখ। আবার দেখো সিডিই, এটাও দেখো সমরেখ, বোঝা গেল। তাহলে সমরেখ বিন্দুগুলি তাহলে আমি লিখে ফেলি। দেখো তাহলে 2 দাগে
সমরেখ বিন্দুগুলি হলো সমরেখ বিন্দুগুলি হলো সমরেখ বিন্দু। দেখো প্রথম এইখানে কি আছে সিডিই, তাহলে সিডিই এরা হচ্ছে সমরেখ। আচ্ছা তারপরে দেখো আই জে কে, তাহলে আই জে কে এটা সমরেখ। এফ জি এইচ, এফ জি এইচ এটা সমরেখ। আচ্ছা আর কি হবে দেখো সি আই এফ, সি আই এফ মানে এই তিনটে যোগ করো। দেখো হ্যাঁ দেখো এই তিনটে যদি যোগ করো তাহলে এটাও কিন্তু সমরেখ হচ্ছে। তাহলে সি আই এফ। আর কোনটা হবে দেখো এটার সঙ্গে দেখো এইটা মানে বি এফ জে, বি এফ জি, তাহলে এইগুলো হয়ে গেল সমরেখ। বোঝা গেল এইগুলো হচ্ছে সমরেখ। এবার দেখো বলছে যে বিন্দুগুলির মধ্যে তিনটি বিন্দু খুঁজি যারা সমরেখ নয়। এক সরল রেখায় অবস্থিত না, অনেক বিন্দু রয়েছে। আমি সি জে এফ নিতে পারি, সি জে এফ নিতে পারি, বা নিতে পারি এফ জি বি এটাও নিতে পারি। ঠিক আছে, তাহলে তিনটা কি লিখবো তাহলে সমরেখ নয়, সমরেখ নয়, সমরেখ নয় এমন তিনটি বিন্দু, এমন তিনটি বিন্দু হলো কি লিখবো সি, সি লিখবো, জে লিখবো, এফ লিখবো, সি জে এফ। ঠিক আছে, তাহলে এই যে সি জে এফ এরা কিন্তু সমরেখ নয়। তাহলে একের দাগের অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে আমাদের দেখাতে হবে যে দুইয়ের দাগে কি বলেছে, নিজে ছক কাগজে 1 0 0 5 2 1 3 3 1 3 2 5 এবং 0 0 বিন্দুগুলো দেখাতে বলেছে। দেখো এই হচ্ছে গ্রাফ পেপার হলো, এটা হচ্ছে গ্রাফ খাতা। তো গ্রাফ খাতার আমাকে দুইয়ের দাগে যে বিন্দুগুলো দিয়েছে সেই বিন্দুগুলো বসাতে হবে। তো প্রথমে আমি এই মোটা দাগের উপর দিয়ে এরকম লাইন টেনে নিলাম, এখানেও কিন্তু আমি এই টেনে নিলাম। ঠিক আছে, এইবার এটা তীর চিহ্ন দিয়ে দিলাম, এদিকেও তীর চিহ্ন দিলাম, এই দিলাম, এই দিলাম। এইটা হচ্ছে ও, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে এক্স। প্রথম বিন্দুটা কত আছে 1 0। এবার এইখানে দেখো ঘরগুলো হচ্ছে খুবই ছোট, ঘরগুলো হচ্ছে খুবই ছোট। তো আমি কি করব, এই যে দুটো বাহু বর্গক্ষেত্রের দুটো বাহুর দৈর্ঘ্যকে আমি 1 একক ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা একটু বড় পেয়ে যাব। তাহলে উভয় অক্ষ বরাবর, উভয় অক্ষ বরাবর বর্গক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্য 1 একক ধরি। কি লিখব, উভয় অক্ষ বরাবর বর্গক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্য, দুটি বাহুর দৈর্ঘ্য 1 একক ধরি, 1 একক ধরি। ঠিক আছে, তাহলে প্রথমে 1 0, 1 0 হলে কি করতে হবে, তাহলে 1 ধরতে গেলে তাহলে দুটো বর্গক্ষেত্রে বাহু নিতে হবে, তাহলে এই বিন্দুটা হবে। ঠিক আছে, এই বিন্দুটা হয়ে গেল 1 0, তাহলে এইখানটা লিখব 1 0। এবার হচ্ছে 0 5, তাহলে এই হলো 0। আচ্ছা 5 যেতে গেলে তাহলে 5 দুগুণে 10টা নিতে হবে, তাহলে এই পর্যন্ত। তাহলে এইটা হয়ে গেল কত 0 5। তারপর হচ্ছে 2 1, দেখো 2 মানে হচ্ছে 2 দুগুণে 4 নেবো, 4টে বাহু নেবো, 1 2 3 4, 4টে বাহু। আর 1 মানে হচ্ছে দুটো, 1 2 এইখানে। তাহলে এইটা হয়ে গেল 2 1। এরপর হচ্ছে 3 3, মানে এখানে জাস্ট ডবল করে নেবো এগুলোকে। 3 3 মানে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 6, তাহলে 5 আর 1 6, এইখানে 5 আর 1 6 এই জায়গায়। তাহলে এইটা হয়ে গেল কি 3 3। ঠিক আছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত 6 ঘর, আবার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 6 ঘর, তাহলে 3 3 হয়ে গেল। এরপর হচ্ছে 1 3, 1 মানে হচ্ছে দুটো বাহু এই পর্যন্ত, 3 মানে হচ্ছে 3 দুগুণে 6টা,
মানে এই দেখো 1 2 3 4 5 6, এই এটা হচ্ছে 1 3। এরপর হচ্ছে 2 5, 2 5 মানে 2 দুগুণে 4, দেখো 2 দুগুণে 4, এই 2 1 এখানে, এইখানে হচ্ছে 2 হলো। এবার 4 4 মানে 4, সরি 2 5 5 দুগুণে 10, তার মানে এইখানে 5 10 এইখানে, এই এটা হয়ে গেলো 2 5। আর 0 0 বিন্দুটা হচ্ছে এই যে ও বিন্দুটা, এটা হচ্ছে 0 0। ঠিক আছে, তাহলে 2 এর দাগের আমি বিন্দুগুলো স্থাপন কিভাবে করতে হয় সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে 3 এর দাগের 1 এর অঙ্কটা দেখো, বলছে নিজে 1 1 2 2 এবং 6 6 বিন্দুগুলি ছক কাগজে বসায় ও যোগ করে সমরেখ কিনা দেখি। নিজে যে কোনো 3টে অসমরেখ বিন্দু ছক কাগজে বসায়, আর আমি উপরের 3টে বিন্দু বাদে যে কোনো 3টে সমরেখ বিন্দু ছক কাগজে আঁকি এবং তাদের স্থানাঙ্কগুলি লিখি। তাহলে 3 এর দাগের এক একটা 3টে পয়েন্ট দিয়ে দিয়েছে 1 1 2 2 6 6। এই এই তাহলে এই তীর চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে এখানে x আর এখানে হচ্ছে y, আর এটা হচ্ছে 0। এবার বলেছে বিন্দুগুলো বলে দিয়েছে দেখো 1 1। আমি এখানেও সেই বর্গক্ষেত্রে দুটো বাহুর দৈর্ঘ্য সমান একটা আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে লিখতে হবে যে উভয় বর্গক্ষেত্রে না উভয় অক্ষ বরাবর, উভয় অক্ষ বরাবর বর্গক্ষেত্রের দুটি বাহু দৈর্ঘ্য সমান 1 একক, এটা ধরে নিলাম। তাহলে কি বলেছে 1 1, তার মানে ওটা বিন্দুটা করতে হবে 2 2, 1 2 1 2, এটা হচ্ছে 1 1। এরপরে হচ্ছে 2 2, মানে 2 দুগুণে 4 2 দুগুণে 4 4 4 নেব। তাহলে 1 2 3 4 1 2 3 4 4 4 নেওয়া মানে এটা হচ্ছে 2 2 বোঝাবে। তাহলে আর এইটা হচ্ছে 1 1 বোঝালো, এটা হচ্ছে 2 2 বোঝালো। এরপর হচ্ছে 6 6, মানে 6 দুগুণে 12 6 দুগুণে 12। তাহলে এই পর্যন্ত 10 আর 2 12 হলো। আবার এইখানে দেখো 10, এখান থেকে সোজা গেলাম, এটা 10 11 12, তার মানে এইটা হয়ে গেল 6 6। ঠিক আছে, এই ছক কাগজে বসাতে বলেছে এবং সমরেখ কিনা দেখতে বলেছে, মানে একই সরলরেখায় অবস্থিত কিনা দেখতে বলেছে। দেখো এই, তার মানে যদি এটা এ বি নিই, তার মানে এটা হচ্ছে সমরেখ বিন্দু। 3টি কি হয়ে গেল, তাহলে বিন্দু 3টি হচ্ছে সমরেখ বিন্দু। এখানে লিখে দেবো বিন্দু 3টি সমরেখ বিন্দু, সমরেখ বিন্দু। এবার বলছে নিজে যে কোনো 3টে অসমরেখ বিন্দু বসাতে বলেছে। তাহলে আবার আমি এখানে একটা ছক করি, এই এক্স ওয়াই, ঠিক আছে। ধরো ওই আমি উভয় অক্ষ বরাবর বর্গক্ষেত্রে দুটি বাহু দৈর্ঘ্য সমান যদি 1 একক ধরি, তাহলে সেই অনুযায়ী ধরো আমি বিন্দু এখানে একটা, এইখানে একটা বিন্দু নিলাম, ঠিক আছে। আচ্ছা, আর একটা বিন্দু নিলাম, ধরো আচ্ছা এখানে নয়, এই জায়গায় বিন্দুটা নিলাম, এইখানে নিলাম, আর একটা বিন্দু নিলাম এখানে। তাহলে 3টে, ধরো এ বি সি। এ বিন্দুটা তাহলে কত হচ্ছে দেখো, এখানে 1 ঘর, এখানে হচ্ছে 1, আর এইখানে 1 2, মানে 1 2 বিন্দু, 1 2 বিন্দু। এইটা দেখো 5 6, তার মানে 3 1, এটা হচ্ছে 3 1 বিন্দু। আর এটা হচ্ছে 4 4 4, এখানে 6 আছে, 4 3, তাহলে 4 3 বিন্দু, ঠিক আছে। তাহলে এই বিন্দু 3টে দেখো অসমরেখ বিন্দু। তাহলে এ বি সি বিন্দু 3টি অসমরেখ বিন্দু, অসমরেখ বিন্দু।
আর আমি ওপরে তিনটে বিন্দু বাদ যে কোনো তিনটে সমরেখ বিন্দু ছক কাগজে আঁকি এবং তাদের স্থানাঙ্কগুলো লিখি। ধরো এই নিলাম, এই নিলাম, এটা এক্স, এটা ওয়াই, তিনটে সমরেখ বিন্দু। তাহলে আমি ধরো যেহেতু আমি উভয় অক্ষ বরাবর বর্গক্ষেত্রে দুটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক, তাহলে আমাকে ডবল ডবল নিতে হচ্ছে। ঠিক আছে, ডবল ডবল নিতে হচ্ছে বলে একটু হিসাব করে নিতে হচ্ছে, না হলে কিন্তু তুমি যে কোনো তিনটে বিন্দু নিয়ে মানে এক সরলরেখা অবশ্যই তিনটে বিন্দু নিয়ে নিলেও হয়ে যেত। তো আমি এখানে ধরো ডবল ডবল জায়গায় নিতে হবে। 1 2 3 4 এইখানে নিলাম একটা বিন্দু, আচ্ছা 4 4 8, এইখানে একটা বিন্দু নিলাম, 1 2 3 4, এখানে একটা বিন্দু নিলাম। দেখো 4 ঘরে এখানে নিলাম, এখান থেকে 4 ঘর, এখান থেকে 4 ঘর, আর এদিকেও 4, এদিকেও 4, এদিকেও 4 নিলাম, মানে এটা হচ্ছে তোমার 2, বিন্দুটা হচ্ছে কত 2 2 2, এটা 2 2 বিন্দু হলো, এটা হয়ে যাচ্ছে 4 2, 4 2 বিন্দু হলো, এটা হচ্ছে 6 2। এইভাবে বিন্দুটা নিলাম। দেখো তিনটি হচ্ছে তিনটে বিন্দু কত হয়ে গেল, সমরেখা হয়ে গেল। আচ্ছা, এখানে বলেছে এই ওপরের তিনটি বিন্দু বাদ দিয়ে, তাহলে তিনটে বিন্দু 2 2 তো আমার একই বিন্দু হয়ে গেল, তাহলে তিনটে বিন্দু বাদ দিয়ে ধরো আমি এখানে একটা নিয়ে নিচ্ছি 6, তো 7 8, তাহলে 8 2 যদি নিই, দেখো তাহলে এটা 8 2 নিয়ে নিলাম, তাহলে এইটাকে আমি বাদ দিয়ে দিলাম এবং এরা দেখেছে এক সরল রেখা এরা অবস্থিত। ঠিক আছে, এরপর দেখো 4 দাগের অঙ্ক কি বলছে, পাশের ছকের লেখচিত্র দেখি এবং নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজতে বলেছে। এখানে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে দুটি বাহুর দৈর্ঘ্য একটি পেয়ারা। এক্স অক্ষ বরাবর এই যে দুটো বাহু মানে হচ্ছে একটা পেয়ারা, এই যে একটা দুটো তিনটে চারটে এরকম ভাবে আছে। আর ওয়াই অক্ষ বরাবর বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 টাকা। তার মানে এইগুলো 1 2 3 4 করে আছে 12 টাকা। বোঝা গেল? তাহলে এবার কি বলছে, লেখচিত্র থেকে পেয়ারার সংখ্যা এবং দাম কি সম্পর্কে আছে। দেখো লেখচিত্রটা কি আছে, এরকম গেছে, মানে পেয়ারার সংখ্যা যত বাড়াচ্ছি দামটা দেখো বৃদ্ধি পাচ্ছে। পেয়ারার সংখ্যা বাড়াচ্ছি, এখান থেকে দেখো এর ডিস্টেন্স, যখন এখান থেকে এর ডিস্টেন্সটা ছিল তখন দামটা ছিল এইটুকু, আবার যখন এখান থেকে পেয়ারার সংখ্যাটা এখানে আসছে তখন দামটা দেখো এতখানি হয়ে যাচ্ছে, মানে পেয়ারার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে দামটাও বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে লেখাটা কি লিখবো, এখানে 4 দাগে এই লেখাটা লিখবো। দেখো লেখচিত্র থেকে দেখা যাচ্ছে, লেখচিত্র থেকে দেখা যাচ্ছে যে পেয়ারার সংখ্যা বাড়লে পেয়ারার দাম বৃদ্ধি পায়। ঠিক আছে, তার মানে অতএব সরল সম্পর্কে রয়েছে। অতএব কি লিখবো, পেয়ারার সংখ্যা ও দাম সরল সম্পর্কে রয়েছে, আচ্ছা ঠিক আছে, পেয়ারার সংখ্যা ও দাম সরল সম্পর্কে রয়েছে। এটা হচ্ছে 1-এরটা। এবার 2-এরটা দেখো, 2-এরটা হচ্ছে 4টে পেয়ারার দাম কত। এখানে লেখচিত্র থেকে দেখো পেয়ারার সংখ্যা যখন 4টে তখন দামটা দেখো এই জায়গায় দেখায়, তার মানে বিন্দুটা এখানে আছে, দামটা দেখো 12, মানে পেয়ারার সংখ্যা যখন 4 দামটা কত হয়ে যাচ্ছে দেখো 12। এটা পেয়ারার সংখ্যা মানে এক্স এর মান, আর এটা হচ্ছে ওয়াই এর মান, ওয়াই এর মানটা হচ্ছে পেয়ারার দামের, তাহলে পেয়ারার দাম, তাহলে 12টা হচ্ছে পেয়ারার দাম, 4টে পেয়ারার দাম হচ্ছে 12 টাকা। তাহলে কি লিখবো, অতএব 4টি
পেয়ারার দাম, 4টে পেয়ারার দাম তাহলে কত হচ্ছে 12 টাকা। 4টে পেয়ারার দাম হয়ে গেল 12 টাকা। এবার 3-এরটা বলছে দেখো 30 টাকায় কতগুলি পেয়ারা পাওয়া যাবে। 30 টাকা মানে টাকা ওয়াই অক্ষটা, দেখো এইখানে 30 লেখা আছে, তার মানে এই বিন্দুটা 10 লেখা আছে এক্স এর মান, এই 10, তার মানে 10টা পেয়ারার দাম হচ্ছে 30 টাকা। তাহলে 30 টাকায় কতগুলি পেয়ারা পাওয়া যায়, তাহলে 30 টাকায় 10টি পেয়ারা পাওয়া যায়, 10টি পেয়ারা পাওয়া যায়। 30 টাকায় 10টি পেয়ারা পাওয়া যায়। আর 4-একটা বলছে 9টি পেয়ারার দাম লেখচিত্র থেকে লিখতে বলেছে। তো এখানে দেখো 7 আছে, 7, তাহলে এই 8, এই 9, ঠিক আছে 9টা। এবার এইটা দেখো কোথায় গিয়ে ঠেকছে, দেখো এই যে 9টা দিয়ে ঠেকছে এই জায়গায়, তার মানে বিন্দুটা পাচ্ছি এখানে, এই জায়গায় বিন্দুটা পাচ্ছি, ঠিক আছে। এবার এইটা তোমার ওয়াই অক্ষে কোথায় মিলিত হচ্ছে, এই জায়গায়, এই জায়গায় মানে 21, 22, 23, 24, 25, 26, 27, 28। 21টা কোথায় হচ্ছে এই জায়গায়, 22, 23, 24, 25, 26, 27, 27 টাকা। তার মানে এখানে কি বার করতে হবে, 9টি পেয়ারার দাম, 9টি পেয়ারার দাম হচ্ছে 27 টাকা, মানে এইটা হচ্ছে 927, ঠিক আছে। তাহলে 9টি পেয়ারার দাম, 9টি পেয়ারার দাম 27 টাকা। ওকে, তাহলে 4-এর দাগেরটা হয়ে গেল। এবার 5-এর দাগে চলে আসছি। দেখো 5-এর দাগের কি বলছে, পাশের সময় ও দূরত্বের লেখচিত্র দেখি এবং নিচের প্রশ্নগুলি উত্তর খুঁজি। তাই এখানে একটা লেখচিত্র দিয়ে দিয়েছে, লেখচিত্র এদিকে ঘন্টা আর এদিকে দূরত্ব। তো এক্স অক্ষ বরাবর 2টি বাহু দৈর্ঘ্য, মানে এই দুটো সমান 1 ধরেছে 1 ঘন্টা, তার মানে এইভাবে লেখা আছে দুটো সমান 1, 2, 3, 4 এইভাবে। আর ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বলতে একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহু মানে হচ্ছে কত 5 কিমি। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা, 5 6 5 কিমি, এখানে 6টা, 6 5 30, 60 এইভাবে করেছে। তার মানে একটা সমান হচ্ছে 5 কিমি। এখানে বলছে সময়ের সাথে দূরত্ব কি সম্পর্কে আছে, সময় যত বাড়ছে দেখো দূরত্বের গ্রাফ বেড়ে যাচ্ছে, মানে উপর দিকে উঠছে, ঠিক আছে। তাহলে লেখচিত্রে দেখা যাচ্ছে সময় বাড়ালে দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। লেখচিত্র থেকে দেখা যাচ্ছে যে সময় বৃদ্ধি পেলে দূরত্ব বৃদ্ধি পায়, দূরত্ব বৃদ্ধি পায়, দূরত্ব বৃদ্ধি পায়, অর্থাৎ সরল সম্পর্কে রয়েছে, সরল সম্পর্কে রয়েছে, ঠিক আছে। এটা হলো, এটা হচ্ছে 1-এরটা হলো। এবার 2-এরটা কি বলছে, লেখচিত্র থেকে 3 ঘন্টায় কত দূরত্ব যাচ্ছে। দেখো 3 ঘন্টা মানে হচ্ছে এখানে, 3 ঘন্টায় দূরত্ব এইখানে, দেখো দূরত্ব হচ্ছে 90 কিলোমিটার, তাই না। এইখানে 3 আছে, এটা 90 আছে, তাহলে 3 ঘন্টায় 90 কিলোমিটার দূরত্ব গেছে। তাহলে 3 ঘন্টায় 90 কিমি দূরত্ব গেছে, এই হলো। এবার 3-এর অঙ্কটা, 3-এরটা বলেছে 120 কিমি পথ যেতে কত ঘন্টা সময় লাগে। 120 কিমি, দেখো 120 কোথায় রয়েছে, এই জায়গায়, এই যে 120 এইটা, তার মানে এই বিন্দুটা, এই বিন্দুর সঙ্গে কত এক্স এর মানটা কত হচ্ছে 4, তার মানে 4 ঘন্টায়, তাই না। তাহলে 4 ঘন্টায় 120 কিমি যেতে 4 ঘন্টা সময় লাগে। 120 কিমি যেতে 4 ঘন্টা সময় লাগে। এবার হচ্ছে গতিবেগ, চারটা হচ্ছে গতিবেগ ঘন্টায় কত কিমি। দেখো 4 ঘন্টায় যাচ্ছে 120 কিমি, 4 ঘন্টায় যায় 120 কিমি, তাহলে 1 ঘন্টায় যাচ্ছে কত 120/4, 30 কিমি, তাই তো। তাহলে গতিবেগ
30 কিমি পার ঘন্টা আওয়ার, বা এখান থেকে 1 ঘন্টায় দেখো গতিবেগ আমি 30 কিমি পেয়ে যাচ্ছি। এই যে 1:30 আছে, তার মানে 1 ঘন্টায় 30 কিমি যাচ্ছে। এবার 2 ঘন্টা 30 মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে? 2 ঘন্টা 3 ঘন্টা, তার মাঝখানে হচ্ছে এইটা, এই যে 2 ঘন্টা, এটা 3 ঘন্টা, 2 ঘন্টা 30 মিনিট মানে মাঝখানে এটা, তার মানে পয়েন্টটা পড়ছে দেখো এই জায়গায়। এই জায়গা মানে হচ্ছে এইখানে। তো এইটা হচ্ছে 60, 2 ঘর 70, 75, ঠিক আছে? তাহলে 75, 2 ঘন্টা 30 মিনিটে যাবে 75 কিমি। তাহলে 5-এরটা 2 ঘন্টা 30 মিনিটে 75 কিমি পথ যাবে। বোঝা গেল যে এইখানে 2 আর 3-এর মাঝখানে 2.5 ঘন্টা, মানে 2 ঘন্টা 3। তাহলে এটা কোথায় যাচ্ছে? এই জায়গায়। এই জায়গায় দেখতে পাচ্ছি এখানে মিলিত হচ্ছে কতর সঙ্গে? দেখো 60, 65, 70, 75, এক একটা ঘর 5 করে আছে। তাহলে 60, 65, 70, 75, তার মানে এইটা হয়ে যাচ্ছে 75। অর্থাৎ এখানে লেখা যাবে না 2.2 তাই এটা হচ্ছে 75, ঠিক আছে? 2 ঘন্টা 30 মিনিটে 75 কিমি পথ যাবে। আর একটা 45 কিমি দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? 45 কিমি বলতে দেখো 30 এখানে, 35, 40, 45, 45 কিমি। তাহলে 45 কিমি মানে এখানে, এইটা দেখো কোথায় মিলছে, দেখো এই জায়গায়। তার মানে 1 আর 2-এর মাঝখানে মানে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। অর্থাৎ 6-টা 45 কিমি দূরত্ব অতিক্রম করতে 1 ঘন্টা 30 মিনিট সময় লাগবে। 30 মিনিট সময় লাগবে, অ্যান্সার। ঠিক আছে, তাহলে কোষে দেখি 18-র 1 থেকে 5 পর্যন্ত আমি করিয়ে দিলাম। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, এবং বন্ধুদেরকে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও।